দেখেন, আমরা সবক নম্বর 9-এর মধ্যে হরফে লিন পড়েছি, এবং হরফে লিন পড়ার সময় দুটো লিন পড়েছিলাম, ইয়ালিন এবং ওয়াওলিন। ইয়ালিন কাকে বলা হয়? ইয়া সাকিনের পূর্বে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম অবস্থায় তাড়াতাড়ি পড়তে হয়। যেমনটা এখানে দেখেন, ইয়া সাকিন, ইয়া সাকিনের পূর্বে জাবার এসেছে। আমি যদি এটা আরো ভালো করে দেখাই, দেখেন, ইয়ার উপরে জজম এসছে, তাহলে এটা ইয়া সাকিন হচ্ছে। ইয়া সাকিনের পূর্বে জাবার এসেছে, তাহলে এটা কি হবে? ইয়া লিন হবে। কিন্তু একটু আগে আপনারা হরুফে মাদ্দার মধ্যে পড়েছেন, সবক নম্বর 7-এর মধ্যে পড়েছেন, সবক নম্বর 8-এর মধ্যে খাড়া জবর খাড়া জের পড়েছেন। সবক নম্বর 7-এর মধ্যে আপনারা পড়েছেন হরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা। সেখানের মধ্যে যখন ইয়া মাদ্দা মুখস্থ করেছিলেন তখন এরকম মুখস্থ করেছিলেন যে ইয়া সাকিনের পূর্বে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সদা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখন কনফিউজ যে জিনিসটা সেটা হচ্ছে এই, যে ইয়া মাদ্দার মধ্যেও ইয়া সাকিন হয় আর ইয়া লিনের মধ্যেও ইয়া সাকিন হয়। এখন যখনই ইয়া সাকিন আসবে তখন হয়তো মাথায় কনফিউজ আসতে পারে যে এটা ইয়া মাদ্দা নাকি ইয়া লিন। এটা হচ্ছে কনফিউজ। এই কনফিউজটা একেবারেই দূর করা সহজ। মাথায় এটা রাখতে হবে যে ইয়া সাকিনের পূর্বে কি আসছে সেটা আপনাকে দেখতে হবে, শুধুমাত্র ইয়া সাকিন দেখলে কিন্তু হবে না। ইয়া সাকিনের পূর্বে যদি জের থাকে তাহলে ইয়া মাদ্দা হবে, আর ইয়া সাকিনের পূর্বে যদি জবর থাকে তাহলে ইয়া লিন হবে। একেবারেই সহজ। ইয়া সাকিন কিন্তু দুটো অবস্থাতেই থাকবে। ইয়া সাকিনের ডান দিকে আপনাকে দেখতে হবে, ইয়া সাকিনের পূর্বে আপনাকে দেখতে হবে, ইয়া সাকিনের আগে কি আছে সেটা আপনাকে দেখতে হবে, প্রথমে কি আছে সেটা দেখতে হবে। ইয়া সাকিন দুই জায়গায় থাকছে, তাহলে এখানে ইয়া সাকিনের পূর্বে জাবার এসছে, তাহলে আমি সহজেই বলতে পারি যে এটা হচ্ছে ইয়ালিন। আর ইয়ালিনকে টানা যায় না, কিন্তু ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়ালিন হচ্ছে ইয়া মাদ্দার উল্টো। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা জায়গায় যেখানেই ইয়া লিন আসবে সেখানে কিন্তু ইয়া সাকিন থাকবে, তার পূর্বে জাবার থাকবে। তাহলে আমরা বুঝবো সেটা ইয়ালিন। আর যেখানে ইয়া সাকিনের পূর্বে জের থাকবে সেখানে ইয়া মাদ্দা থাকবে। বলেন। মাইক বন্ধ রাখেন সকলে এখন। তারপরে এবার কোরআন শরীফের মধ্যে আমি এই দুটো জিনিস, যে দুটো পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে ইয়ালিন এবং ইয়া মাদ্দা পরস্পর দুটো। দেখা যাক, যদি পাই তা ভালো কবি। একটুখানি খুঁজি আমি, যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। ওয়াহদি, এটা তো ইয়া মাদ্দা, একটা ইয়ালিন খুঁজি প্রথমে। এই পৃষ্ঠার মধ্যে ইয়ালিন নেই। আচ্ছা, সাই আনা এটা এসেছিল, চলো নিচের লাইনে দেখা যাক, নিচের পৃষ্ঠার মধ্যে খলিফা ইয়া মাদ্দা বেশি আসছে। কই ইয়ালিন কোথায় পাওয়া যাচ্ছে? কই ইয়া মাদ্দা তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে। এই পরস্পর দুটো, হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি, ফাইনালি এসে গেছে। দেখেন ভালো করে দেখবেন কিন্তু, এখানে দেখেন ইয়া সাকিন আছে, ইয়া সাকিনের পূর্বে শিনের উপরে জবর এসেছে। তাহলে এটা কি? এটা হচ্ছে ইয়ালিন। আর ইয়া মাদ্দা তো সব জায়গায় এমনিও পাওয়া যাবে। এখানে দেখেন ইয়া সাকিন ব্যবহার হয়েছে, ইয়া সাকিনের পূর্বে মিমের নিচে জের এসেছে। যেটা মেন আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, দেখেন দুটো জায়গার মধ্যেই কিন্তু ইয়া সাকিন এসেছে। ইয়া সাকিন এটার মধ্যেও এবং ইয়া সাকিন এটার মধ্যেও। পার্থক্য কোন জায়গায় হচ্ছে? তার আগের অক্ষরে পার্থক্য হয়ে যাচ্ছে। এখানে ইয়া সাকিনের পূর্বে মিমের নিচে জের এসেছে, যার কারণে এটা ইয়া মাদ্দা হচ্ছে। ইয়া মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিনা বলিমিন, এই যে মিন টানা হচ্ছে, এটা ইয়া মাদ্দার কারণে। আর এখানে সেই তো, সেই তাড়াতাড়ি পড়া হচ্ছে। ফাআযাল্লাহুমা শাইতানু। তো এই যে সেই পড়া হচ্ছে তাড়াতাড়ি,
এটা ইয়া লিনের কারণে হচ্ছে, এখানে ইয়া সাকিনের পূর্বে জের নেই বরং জাবার এসেছে, যার কারণে এটা ইয়া লিন হচ্ছে। ইয়া লিনকে নরম অবস্থায় তাড়াতাড়ি পড়তে হয়। তো এই উদাহরণটা এতক্ষণ শোনার চেষ্টা করা হচ্ছিল, এখানেও দেখেন একই ব্যাপার। এখানেও ইয়া লিন ব্যবহার হয়েছে। ইয়া সাকিনের পূর্বে লামের উপরে জাবার এসেছে আলাইহি। আর এই লাইনের শেষেই রহিম এসেছে। ইয়া সাকিনের পূর্বে হায়ের নিচে জের এসেছে। তাহলে প্রথম এটা হচ্ছে ইয়ালিন, আর এটা হচ্ছে ইয়া মাদ্দা। তাই এখানে কনফিউজ হওয়ার তাহলে আর কোনো জায়গা নেই, তবুও সামান্য কনফিউজ এই জন্য মানুষ হয় যে দুটো জায়গার মধ্যে ইয়া সাকিন পাওয়া যায়, এই এই মিল আছে দুজনের মধ্যে, এই জন্য কনফিউজ হওয়াটা স্বাভাবিক। কিন্তু একটু গভীরভাবে আপনাদের মনে রাখতে হবে যে ইয়া সাকিন দু জায়গায় থাকবে। ইয়া মাদ্দার মধ্যে ইয়া সাকিনের পূর্বে জের থাকবে, একালি পরিমাণ টেনে পড়তে হবে। ইয়া লিনের ক্ষেত্রে ইয়া সাকিনের পূর্বে জাবার থাকবে, সেখানে কিন্তু টান দেওয়া যাবে না, বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন ইয়া লিনের ব্যাপারটা। তারপরে এবার এই কায়দাটা শেষ করার পরে বানান যেহেতু অলরেডি আপনার করে করে শুনিয়েছেন, তাহলে বানানটা একেবারেই সহজ। যেমনটা এখানে দেওয়া আছে আইনা, মনে করেন এখানে দেওয়া আছে আইনার বানানও কিন্তু এখানে দেওয়া আছে। বানান করাটাও শিখতে হবে এবং ইজরা করাটাও শিখতে হবে। বানান করা একেবারেই সহজ। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা, একেবারে সহজ বানান। কিন্তু ইজরাটা একটু লম্বা হয়ে যায়, যেহেতু ওটাও মনে রাখতে হবে। ইজরা আমি পূর্বেই বলেছিলাম যে যে কায়দাটা ফিট হচ্ছে সেটা পুরোপুরি মুখে বলে তারপরে তারপরে পড়াটাকে ইজরা বলা হয়। তাহলে এটা হচ্ছে ইয়ালিন। ইয়ালিনের ইজরাটা আমরা কিভাবে করব সেটা এখানে দেখানো হয়েছে, একটা করে দেখানো হয়েছে। বাকিটা কিন্তু আপনাদেরকে নিজের মতো করে নিতে হবে। প্রথম শব্দ আইনা এসেছে আমাদের সামনে, তাই আইনার ইজরা এখানে করা হচ্ছে। দেখেন ভালো করে, এই যে জায়গাটা আয়না লিখেও দেওয়া হয়েছে, এই জিনিসটার ইজরা মনে করেন আমরা এখন করতে চলেছি। তাহলে কি আছে, ইয়া সাকিনের পূর্বে জাবার এসেছে, দেখেন এমনটা। ইয়া সাকিন এসেছে, তার আগে আলিফের উপরে জাবার এসেছে, হামজা জাবার আ হয়েছে। তাহলে ইয়া সাকিনের পূর্বে জাবার হলো। তাই বলা হচ্ছে ইয়া সাকিনের পূর্বে জাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা ইয়া জাবার আই। তারপরে নুনের উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলা হয়, হারাকাত এর উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন জাবার না, আইনা, হারাকাত বলা হয়, আগে থেকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন জাবার না, আইনা। এই পদ্ধতিতে বাকি উদাহরণগুলো বানান ও ইজারা করে নিতে হবে। আয়নার ক্ষেত্রে শুধুমাত্র এটা বলা হয়েছে আয়নাকে বানান করিয়েও দেখানো হয়েছে এবং ইজারা করিয়েও দেখানো হয়েছে। বাকি যে সমস্ত উদাহরণগুলো আছে সেগুলো কিন্তু যখন আপনি আয়নার ইজারাটা ভালোভাবে করে নেবেন, তো বাকি ইজারাগুলোও কিন্তু আপনি নিজে নিজে করে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি বাকিগুলো বানান এবং ইজারা করে দিচ্ছি, দেখেন। সাইফু, বানান একেবারে সহজ। صاد ইয়া জবর সই, ফা পেশ ফু, সইফু। র ইয়া জবর রই, বা জবর বা, রইবা। এবার ইজরা কিভাবে করবেন দেখেন। প্রথমে একটা ইজরা কিভাবে করেছিলাম, ইয়া সাকিনের পূর্বে জাবার, তো এখানেও সেম একই পদ্ধতি। ইয়া সাকিনের পূর্বে জাবার এসেছে, ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সদ ইয়া জবর সই, ফায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ফা পেশ ফু, সইফু। একেবারে সহজ। তারপরেরটাও ইজরা এইভাবে করবেন। ইয়া সাকিনের পূর্বে জাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম অবস্থায় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অ ইয়া জবর রই, বাইরের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। বা জাবর বা, রইবা। তো এই ছিল দুটো জিনিস মেন আজকে এই সবকের মধ্যে বোঝানো হলো। একটা হচ্ছে কনফিউজ দূর করা, যে যেহেতু দুটো জায়গায় সাকিন হচ্ছে, ইয়া মাদ্দার ক্ষেত্রেও ইয়া সাকিন হচ্ছে, ইয়া লিনের ক্ষেত্রেও ইয়া সাকিন হচ্ছে, কিন্তু কনফিউজটা দূর এইভাবে করা হলো যে ইয়া মাদ্দার ক্ষেত্রে ইয়া সাকিনের পূর্বে জের হয় এবং ইয়া লিনের ক্ষেত্রে ইয়া সাকিনের পূর্বে জাবার হয়। এবং টানের ক্ষেত্রে বা পড়ার পদ্ধতির ক্ষেত্রে ইয়া মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, পক্ষান্তরে ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে কনফিউজটা এইভাবে দূর হলো আমাদের। দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে ইজরা করার পদ্ধতি মেন। তো আয়না বানান তো এমনিও আমরা করেছি, কিন্তু ইজরাটা এইভাবে করা হয় যেভাবে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত করে দেখানো হলো। তাহলে এবার আপনাদের কাজ হচ্ছে এই যে এর ইজরা আমি সকলের কাছ থেকে এবার শুনবো ইনশাল্লাহ।